সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল আমি তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো প্রত্যেক দিনকার মতন সকালবেলায় বাসি কাজকর্ম সব সেরে একদম স্নান করে আহ্নিক সেরে তোমাদের সামনে আসলাম আর কি। তো আজকে তো কমলা একাদশী, সেই উপলক্ষে সকালবেলা স্নান করলাম। অন্যদিন স্নান করতে পারি না, কারণ আমার যেহেতু ঠান্ডার সমস্যা, ওই জন্য সকালে আমি স্নান করি না। তো আজকে একটু করলাম একাদশী উপলক্ষে আর কি। তাইতে অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, কথা বলতে গেলেই কষ্ট হচ্ছে আর কি, নিঃশ্বাসের সমস্যা হয়। তো এই যে ঠান্ডার সমস্যাটা, এটা আমার কোনোদিন ছিল না। এটা অনেক কারণের জন্য এই জিনিসটা হয়েছে। জীবনে তো বহুত যুদ্ধ করলাম, সে যুদ্ধর জন্য কারণ এই জিনিসটা হয়েছে আমার। তো আমাদের বলি আর কি কেন এই জিনিসটা হয়েছে, এই শ্বাসকষ্টের সমস্যাটা। এটা আমাদের বংশে, মানে বাবার বাড়ির বংশেও কারোর ছিল না এই জিনিসটা। শুনেছি যে এই শ্বাসকষ্ট জিনিসটা নাকি পরম্পরায় বংশের থেকে হয়ে আসে, কিন্তু আমার বাবার বাড়ির সেরকম কোনো কারণ নেই এই জিনিসটা। তো আমার হয়েছে একটা কারণের জন্য। তোমাদের দাদাভাই তো অসুস্থ ছিল, তো এই সংসার চালানোর জন্য তো অনেক যুদ্ধ আমাকে করতে হয়েছে প্রচুর পরিমাণে। তো তোমরা তো দেখেছো যে আমি চপ বিক্রি করতাম বাড়ির সামনে বসে। তো আমি তো পরে বাড়ির সামনে বসে করতাম আর কি। আমাদের ওই পাশে যে আমার ননদ যেখানে থাকে, সেই সেই ঘরের সামনে তোমার ফাঁকা জায়গায় শীতকালে, তো ওখানে বসে আমি চপ বিক্রি করতাম কাঠের জালে। ওই কাঠের জালে চপ বিক্রি করতাম। তোমার ওই কাঠের আগুনটা তো এমনিতে গরম, আর উপর থেকে কুয়াশা নামতো। তো এই জিনিসটার জন্য মানে এটা প্রায় 3-4 মাস কন্টিনিউ করেছিলাম আমি, প্রথম যখন দোকান দিয়েছিলাম। তো এই কারণের জন্য সমস্যাগুলো হয়েছে আমার। তারপর আরও কাহিনী আছে, কত কিছু শুনবে, তোমাদের কত কিছু বলবো আমি। মানে তোমাদের দাদাভাইকে সুস্থ করার জন্য আমাকে প্রচুর কিন্তু লড়াই করতে হয়েছে, আর এই সংসারটাকে রক্ষা করার জন্য। তো আমাদের সামনে একটা মন্দির আছে, মানে ভোলানাথ বাবার একটা মন্দির আছে। তো আমি সেই মন্দিরে একদম ভোরবেলায় প্রায় 4টের সময় উঠতাম। উঠে তোমার প্রত্যেক সোমবার করে 4টের সময় উঠে আমি মানে চাপ কলের জলে স্নান করতাম। স্নান করে তারপর ওই মন্দিরে যেতাম পুজো দিতে। তো আমাদের ঘরের সামনে যে চাপ কল একটা আছে এখানে, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো সেই কলটা এখন নষ্ট হয়ে গেছে, ওটা ভালো ছিল আগে। ওই কলটা থেকেই আগে সবাই স্নান করতো, তারপর খাওয়ার জল নিত, কিন্তু এখন ওই কলটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, ওই চাপ কল দিয়েই মানে সেই 4টের সময় উঠে স্নান করে, শীতকাল বুঝি না গরমকাল বুঝি না, এরকম করে ওই মন্দিরে যেতাম। মন্দিরে যে খাটনি দিতাম তোমাদের দাদাভাইকে একটু সুস্থ করার জন্য। তো জীবনে অনেক অনেক লড়াই করেছি ওকে একটু সুস্থ করার জন্য। গোবিন্দ চরণ তো পুরো ধুয়ে গেছে আমার চোখের জলে। তো তার বিনিময়ে কি পেলাম? তার বিনিময়ে এখনও সমানে চোখের জল আমাকে ফেলতে হচ্ছে, একটা দিন এখনও বন্ধ হয়নি। তো সেজন্য মাঝে মাঝে খুব মানে কেমন লাগে যে গোবিন্দকে এত ডাকলাম, সেই গোবিন্দ আমার ডাক একটুও শুনলো না। সেই চোখের জল আমাকে ফেলতেই হচ্ছে এখনও পর্যন্ত সমানে। কি পাপ করে এসেছিলাম আমি জানি না। কতটা কর্ম খারাপ করলে এমনভাবে বাঁচতে হয়, সেটা সত্যিই মানে ভাববার বিষয়। বহুত বহুত কর্ম করে খারাপ করেছি, কর্ম এতটা খারাপ করেছি তার কোনো সীমা নেই। মানুষ বলে যে এক জীবনে সুখ আসে, তো আমার তো কোনোভাবেই দেখছি না আমি। তো যাই হোক, দেখা যাক, জীবন তো চলছে, জীবন তো আর থেমে থাকছে না। জীবন ঠিক চলেই যাচ্ছে, হয় একটু কষ্ট হচ্ছে, এই আর কি। সবাই যদি সুখ চায়, দুঃখটা নেবে কে? আমি না একটু দুঃখই নিলাম। যাই হোক, ওসব কথা এখন বাদ। এখন যাব রান্নাঘরে। তো রান্না বান্না করব। আজকে যেহেতু একাদশী, তো ছেলে আজকে স্কুলে যায়নি। ছেলে বলছে, মা আমি আজকে একাদশী, স্কুলে যাব না, আজকে বাড়িতেই থাকবো। তা আমিও বললাম যে থাক তাহলে। তো ও একাদশী থাকবে, সাবু কলা খাবে না। সাবু কলা খেলে ওর সমস্যা হচ্ছে গ্যাসের, আমারও সমস্যা হচ্ছে। তো ভেবেছি আমরা আজকে রুটি বানিয়ে খাবো, রুটি কিংবা ডালিয়া এই সমস্ত করেই খাবো। না খেলে বা বাঁচতে পারবো না, খেতেই হবে। তো আমিও তাই করব, ছেলেও তাই করবে। আর মা কি করবে জানি না, মা তো পারে সত্যি থাকতে। মার খুব কষ্ট হয় এখন, তাই কালকে রাত্রেও বলছে মা যে আমার খুব কষ্ট হয় এখন একাদশী থাকতে, তবুও কি করব, থাকতে হয়। এখন দেখি মা কি রান্না বান্না করে। তো আমরা কিন্তু আজকে একাদশীর দিনে রুটি খাবো। রুটি আর একটু যাই হোক আলুর তরকারি কিছু একটা করব, ছেলেটা পারে না, ওর জন্য করতে হবে। আর আমিও বিশেষ করে মানে তোমার ওই সাবু খেলে না আমার গলা বুক জ্বলে যায়, দেখছি এই জিনিসটা হচ্ছে এখন। তো ওই জন্য আমি রুটি বানিয়ে খাবো। ভগবান রক্ষা করুক, আর কি বলবো বলো।
তো চলো এখন যাই রান্নাঘরে, যে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো একটু সারি। এই চলে আসলাম রান্নাঘরে। তো এখন এই যে আটা মাখছি, আটা মাখবো আর কি, আর রুটি করব এই, আর আলুর তরকারি রান্না করব। তো আলু নেই, এখন আবার যেতে হবে দোকানে আলু নিয়ে আসতে। আজকে সবজিও আসেনি, সবজি আসলে তো কোনো সমস্যাই ছিল না, সবজি আসলো না। তো তোমাদের একটা জিনিস বলবো আর কি, তোমরা অনেকে রুটি বানায় না, রুটি খেতে শক্ত হয়, কিন্তু আমার রুটি কিন্তু একদম সফট এবং নরম হয়, মানে কি বলবো, খেতে খুব সুন্দর হয় আর মিষ্টি মিষ্টিও লাগে। তো আমি এই রুটি কি করে তৈরি করি তোমাদের আজকে সেটাই দেখাবো আর কি। অনেকেই জিনিসটা করে, শুধু আমি না, অনেকেই করে। এই দেখো এখানে গরম জল নিয়েছি, আজকে এই গরম জলটা দিয়েই মানে আটা মাখবো। এই দেখো কিছুটা জল এখানে দিয়েছি, তো শক্ত হয়ে আছে, আর একটু দিতে হবে। এটা দিলে না, গরম জল দিয়ে আটা মাখলে খুব সুন্দর রুটি হয়, একদম মানে নরম হয় রুটিগুলো খেতে। গরম যেহেতু, তো হাত দিয়ে মাখতে পারবো না, কারণ আর কি এই যে চামচ নিয়েছি, চামচটা দিয়ে একটু নাড়াচাড়া দিই, তারপর মেখে নেব। রুটি খেতে গেলে এরকম করেই আটা মাখতে হবে, তাহলে রুটি একদম মানে কি সুন্দর যে হয়, তোমাদের কি বলবো, তোমরা খেয়ে দেখবে, মিষ্টিও লাগে রুটি, আর এবং নরমও হয়। তো এটা হচ্ছে যাদের রুটি শক্ত হয় তাদের জন্য বলা। এইভাবে আটা কিন্তু অনেকেই মাখে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি আটা কিভাবে মাখি। তো আমি যখনই রুটি করি না কেন, আমি ঠিক এইভাবেই আটা মাখি, ওই জন্য আমার রুটিগুলো ফুলে বলের মতন হয় এবং খেতেও সুস্বাদু হয়। আর ওদিকে দেখো আমার বাবা ওই যে পড়তে বসেছে, ও পড়তে লাগুক, আমি ততক্ষণ একটু রুটি তৈরি করে ফেলি আর কি, তারপর খেতে দেবো। এই চলে আসলাম গরম গরম রুটি বানিয়ে নিয়ে। তো রুটির সঙ্গে করেছিলাম সাদা আলুর তরকারি। তো আজকের তরকারিটা না বেশ সুন্দর হয়েছে, সাদা আলুর তরকারি ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, একদম প্লেনভাবে। আমার ছেলে খেয়ে বলছে, মা কী সুন্দর হয়েছে তরকারিটা খেতে। তো আমি একটু চেক করে দেখি কেমন হয়েছে। জয় শ্রী রাধে। সত্যি তাই, খুব সুন্দর হয়েছে খেতে। আর রুটিগুলো দেখো কতটা সফট হয়েছে, রুটিগুলো একদম নরম বানিয়েছি রুটিগুলো, মানে এতটা নরম হয়েছে না কি বলবো তোমাদের। গরম জল দিয়ে আটা মাখলে এরকম নরম পারফেক্ট রুটি হয়। তো চলো আমি একটু খাওয়া দাওয়া করে নিই, ছেলেকে এইমাত্র দিলাম খেতে, ছেলে খেয়ে নিয়েছে। আমাদের আজকে সারাদিনই রুটি চলবে, রুটি আর তরকারি। আর একটু দুধ নিয়ে আসছি দোকান থেকে, ব্যাস দুধ থাকবে, আর তরকারি করেছি আলুর তরকারি, আজকে হয়ে গেল এটাই। সকালের খাওয়া দাওয়া করতে না করতেই আজকে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। কদিন কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ছে, যেমন বৃষ্টি হচ্ছে, তারপর ঝড়ও হচ্ছে, এই যে আবার ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। কিন্তু আমাদের তো প্রচুর সমস্যা, ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে। প্রত্যেকবার তো বৃষ্টি হলে মানে আষাঢ় শ্রাবণ মাসে মানে জল উঠে যায়, ঘরের ভিতরে জল ঢুকে যায়, তোমরা তো দেখেছো। তো এবার সেই জিনিসটাই পাচ্ছি, মানে ভয় পাচ্ছি আর কি। তো ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে, আজকে যদি 2 ঘন্টা মতন বৃষ্টি হয় রাস্তায় জল উঠে যাবে। তো এটাই খুব চিন্তার বিষয়। তোমাদের দাদাভাই যেহেতু এবার নেই, ওই কারণে আরও টেনশন করছি, মানে চারিপাশে জঙ্গল, তো সাপ খোপের ভয়টাই বেশি পাই আমি। তো কালকে বিকালবেলায় আমাদের এখান দিয়ে, মানে তোমাদের দাদাভাইয়ের যে জমিটা আছে সামনে, লঙ্কা বাগান টাগান, ওখান থেকে কালকে একটা চন্দ্রগোড়া সাপ আমাদের ঘরের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছিল কালকে। আমি দরজাটা খুলতেই দেখি এখানে মানে বাইরে সাপ আছে, চন্দ্রগোড়া সাপ। ওই জন্য সাপের ভয়টা বিশেষ করে বেশিই পাই আমি এই জঙ্গলের জন্য। তো কী হবে জানি না, টেনশানে থাকি সত্যি তাই। মানে দাদাভাই থাকলে আমি অতটা টেনশন করতাম না, এখন ওই জন্য ভয়টা বিশেষ করে বেশিই পাই। তো ঈশ্বর যদি রক্ষা করে করবে, ঈশ্বরের উপরে সব ছেড়ে দিয়েছি, যা খুশি তাই করুক আমাদের নিয়ে। আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু আজকে একাদশী তো আছেই, মা আমরা সবাই আছি। তো আমরা তো রুটি খেয়েছি, মা রুটি খায়নি, মা একটু ফল ভোগ দিয়েছিল, কলা আম এইসব দিয়ে মা ভোগ দিয়েছে, সেই প্রসাদটা মা পেয়েছে আর কি। বললাম যে রুটি বানিয়ে খাও,
কীভাবে শুয়ে আছে, মানে ক্লান্ত, এত পরিমাণে ক্লান্ত লাগছে। এখন বয়স হয়ে গেছে তো সেই কারণে কষ্ট হয়। তো নিজেকে কষ্ট দিয়ে কিভাবে পালন করবে বলো? বললাম যে একটু রুটি বানিয়ে খাও, কি আমাকে বলো আমি বানিয়ে দিই, তো বলছে না আমি খাবো না। এখন দেখা যাক দেখি কী করে। এই দেখো বৃষ্টি কিন্তু হচ্ছে সুন্দর। এই যে কালকে এখানে একদম এখানে, এই যে এখানে চন্দ্রগোড়া সাপটা ছিল। আমি যখন গেটটা যাই খুলছি না অমনি দেখি এখানে, তারপর ওখান দিয়ে বেয়ে বেয়ে চলে গেছে চন্দ্রগোড়া সাপ। এত ভয় লাগছিল কালকে আমার। আর এই ড্রেন পুরো ভর্তি হয়ে গেছে একদম মুখোমুখি। কি হবে তো কি জানি, আবার তো রাস্তায় জল উঠবে। বৃষ্টি তো তুমুল হলো। যাই হোক আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম ঘরে। তারপর বিকালবেলায় কাজকর্ম সব করলাম, বৃষ্টিটা থেমেছিল। তো থামার পর স্নান করে যে উঠলাম বিকালবেলায় কাজকর্ম সেরে, এই যে এখানে বাইরে এসে একটু বসেছি। তো আবার মেঘ করেছে, বৃষ্টি আসবে। রাস্তার অবস্থা আবারও খুব কাহিল হয়ে পড়েছে, মানে সামনে তো পুরো জল হয়ে গেছে, আর এখন আমার ঘরের সামনেও হচ্ছে জল, ড্রেন পুরো ডুবে গেছে। এবার এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতেই রাস্তায় জল উঠে যাবে, যা অবস্থা আমাদের এখানে। প্রত্যেক বাড়িতে এরকম হয়, তো এবার একটু আগে আগেই হচ্ছে আর কি। আর এখন এই যে বিকালবেলা ওই দেখো মা আর আমি, মা আজকে সারাদিন কিচ্ছু খায়নি, একটু ফল খেয়ে আছে, মানে একটু আম আর কলা, আর কিচ্ছু খায়নি। বললাম যে রুটি বানিয়ে খাও, তো খাবে না, না খেলে আর কী করা যাবে। এখন এই যে মা দোকান থেকে বাদাম নিয়ে আসছে, তো বাদাম খাচ্ছে ওই যে বসে বসে, আর আমাকে একটু দিল, মা একটু খাচ্ছে আর কি। দুজন বসে বসে এখন বাদাম খাচ্ছি। আর ছেলে কম্পিউটারে গেছে, ও আবার কখন আসে বাড়িতে, আবার রান্নাবান্না করতে হবে রাত্রিবেলায়। তো আসুক, তারপর দেখা যাবে আর কি। দেখো কি সুন্দর এই যে হাওয়া ছেড়েছে। হ্যাঁ তাই তো দেখছি বাবা, কতটা জল হয়ে গেছে বল। ইস দেখো দিনই অবস্থা। সাপ উঠবে না? কালকে তো ছিল আমাদের এই জায়গায় চন্দ্রগোড়া সাপ, এই জায়গাতে ছিল তো, কালকেই তো ছিল। তো এই হচ্ছে পরিস্থিতি, দেখো ড্রেনের জল কি অবস্থা। এই যে ড্রেন পুরো ডুবে গেছে, রাস্তায় এবার জল উঠে যাবে। আর আজকে বৃষ্টি হলেই মোটামুটি রাস্তায় জল উঠে যাবে। আর এখানে তো কি বলবো, এখানের অবস্থা খুবই খারাপ, আমাদের ঘরের সামনের রাস্তাটাই। যে আমার ছেলে এই যে কম্পিউটার থেকে এইমাত্র বাড়িতে আসলো, তো ওর খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা একটু রুটি খেয়েছে না, ওর খিদে পেয়ে গেছে। এখন এই যে রান্নাঘরে আসলাম, তো এখানে এই যে দুধ বসিয়েছি। আর দুপুরবেলার এই যে একটা রুটি ছিল, তো এই আম দিয়ে রুটি দিয়ে আর এই কলা দিয়ে মেখে দেবো এখন, তাই সন্ধ্যার সময় খেয়ে নেবে আর কি। তো দুধটা একটু গরম বসিয়েছি এই যে, এখন এই যে এটা একটু ভালো করে মেখে দিই, তাহলে ও খেয়ে নেবে চামচে করে।